কক্সবাজার শহরের 2 রুমের ফ্ল্যাটে এটা ফুলের দ্বিতীয় দিন। শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ভীতিগ্রস্ত ফুল। জ্বরের ঘোরে সে নিজের স্বামী নামক দানবকে অনুভব করছিল, ভাবতেই শরীরে কাঁটা দিচ্ছে। এখনও বিশ্বাস করেই উঠতে পারছে না যে সবটাই একটা দুঃস্বপ্ন ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেট গভীরভাবে পরীক্ষা করছে ফুল। এ নিয়ে কয়েকবার যে এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে হিসেব নেই, কিন্তু না, বরাবরের মতো এবারও কোনো দাগ বা কামড়ের নিশান পেল না ফুল। কামিজ ঠিক করে স্বস্তির শ্বাস ফেলল। যদিও সে স্বস্তি পাচ্ছে না, মনের ভেতর অজানা আশঙ্কা খচখচ করছে। পা টেপে টেপে ব্যালকনিতে গেল ফুল। দোতলার ফ্লোরে রুম ভাড়া নিয়েছে তারা। এখান থেকে কেউ কিভাবে রুমে আসবে, নিজের মনকে এই বলে সান্ত্বনা দিচ্ছে, তবুও অবুঝ মন মানছে না। হ্যাট, এই খোলা বেলকনিটাই আমার শান্ত হতে দিচ্ছে না। বেলকনিতে গ্রিন লাগায়নি কেন কে জানে। আবেশ ভাইকে কিছু বলতেও পারছি না। নিজেই যেখানে যে দানবটা আসেনি সেখানে আবেশ ভাইকে কিছু কিভাবে বলি। গালে হাত ঠেকিয়ে নিজে মনেই বিড়বিড় করছে ফুল। তখনই পোড়া পোড়া গন্ধ নাকে এলো। চকিত নয়নে ফুল পেছনে ঘুরে তাকালো। হায় আল্লাহ, চা বানানোর জন্য চুলায় দুধ বসিয়েছিলাম, ভুলেই গেছি। এক দৌড়ে কিচেনে চলে গেল ফুল, কিন্তু ততক্ষণে দুধ টেনে গিয়ে পাতিল কালো হয়ে গেছে। ঠোঁট চেপে চোখ বন্ধ করে নিল ফুল। গভীর শ্বাস নিয়ে নিজের মাথায় চাপড় মেরে বলল, আর কত ভুল করবি ফুল? তুই কি আসলে ফ্লাওয়ার নাকি বোকা? কোমরে ওড়না পেঁচিয়ে নিল ফুল। পড়ে যাওয়া পাতিলটা সিঙ্কে রেখে ধুতে লাগলো আর বলতে লাগলো, ভাগ্যিস রাক্ষসটা তোর সাথে খারাপ বিহেভ করেছে, নইলে থাকতেই পারতি না। ভাবতেই ঘৃণা হচ্ছে। লাখ লাখ শুক্রিয়া আল্লাহ, আমার অবাধ্য মনকে নিয়ন্ত্রণে রাখার জন্য। ভালোবাসার মতো পবিত্র অনুভূতিগুলো তার মতো রাক্ষস কেন্দ্রিক হওয়া আমার কাছে মৃত্যুর সম। কতটা অবনতি হলে আমার অবচেতন মস্তিষ্ক রাক্ষসটাকে ইমাজিন করে ভাবতেও পারছিস না। ফুল তো একা একাই বকবক করছে। ফ্ল্যাটে সে একাই আছে, তাই মনে মনে বলার প্রয়োজন বোধ করছে না। ইস, সে যদি জানতো তার ধারণা কতটা ভুল, তাহলে হয়তো নিজের মনের কথাগুলো এভাবে প্রাণ খুলে বলার মতো ভুল করতো না। নিজের রুমে বসে টেকিলা পূর্ণ গ্লাসে চুমুক দিচ্ছে আর সামনের বড় স্ক্রিনের দিকে তাকিয়ে আছে উদ্যান। তাকে দেখেই বোঝা যাচ্ছে ওয়ার্কআউট করে বেজায় ক্লান্ত সে। ঘাড় পর্যন্ত লম্বা চুলগুলো ঘামে ভিজে ত্বকের সাথে লেপ্টে আছে। ফুলের বলা প্রত্যেকটা কথা উদ্যান স্পষ্ট শুনেছে। সেই সাথে ফুল কি করছে না করছে সব কিছু অবলোকনও করছে। ইউ ব্লাডি মিস্টেক। আমি অতটা স্টুপিড হয়ে যাইনি যে তোর পেটে মার্ক করে রেখে চলে আসবো। চার্লসের সাথে তোর সেই ঘটনার কথা ভুলে যাইনি আমি। ঘুম থেকে উঠে পেটের ওপর মার্ক দেখে তুই আত্মহত্যা করে ফেললে আমার কি হবে? দুনিয়ার কোনো কিছুই যে শান্ত করতে পারছে না আমাকে। আর কি বললি? ভালোবাসার মতো পবিত্র অনুভূতিগুলো আমার মতো রাক্ষস কেন্দ্রিক হওয়াটা তোর কাছে মৃত্যু সম। বাহ, ইন্টারেস্টিং তো। তুই আমাকে ভালোবাসতে চাস না, রাইট? কথাগুলো বলে কাউচের ওপর গা এলিয়ে দিল উদ্যান। গতকালকে রাফায়েল সিলভাকে খুন করার পর কিছুটা স্বাভাবিক লাগলেও বর্তমানে উদ্যানের অবস্থা নাজেহাল। ইচ্ছা করছে ফুলকে এনে পানিশ করতে, কিন্তু ইতিমধ্যেই উদ্যান বুঝে গেছে ফুল কোনো না কোনোভাবে উদ্যানের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ফুলের মতো জাতশত্রুর ছোঁয়ায় সন্তুষ্টি খুঁজে পাওয়াটা কোনো ইতিবাচক লক্ষণ নয়। বোতলে অবশিষ্ট সবটুকু টেকিলা গ্লাসে ঢেলে নিল উদ্যান। স্ক্রিনের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসেই পুরোটা গিলে নিল। তারপর তৃপ্তির ঢেকর তুলে পুনরায় ওয়ার্কআউট রুমের দিকে পা বাড়ালো। তন্মধ্যেই দরজায় টোকা পড়ল। ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকালো উদ্যান। এক হাতে রিমোট চেপে টিভি অফ করে দরজা খুলে দিতেই এগিয়ে গেল। দরজা খুলে দিতেই সামনে দাঁড়িয়ে থাকা রিদম মিষ্টি হেসে বলল, তোর সাথে ওয়ার্কআউট করতে চলে এলাম। রিদমের কথায় দরজা ছেড়ে দাঁড়ালো উদ্যান। গম্ভীর গলায় বলল, তুই হঠাৎ ওয়ার্কআউট করতে চাইছিস? ব্যাপার কি? উদ্যানের রুমে ঢুকে পড়ল রিদম। ওয়ার্কআউট রুমের দিকে যেতে যেতে বলল,
হঠাৎ নয়। আহ আহ, আমি আমি মাঝে মাঝেই সোহম আর লোহানের সাথে মিলে ওয়ার্কআউট করি। হেফে সম্বোধনে উদ্যান আর চোখে তাকালো রিদমের দিকে। বুঝতে পারলো রিদম কোনো না কোনো মতলবেই এসেছে এখানে। তো আজকেও ওদের সাথেই কর না গিয়ে। জানিস তো কারো কোম্পানি লাইক করি না আমি। উদ্যানের কথায় থেমে গেল রিদম। জানি না তো, তোর অপছন্দগুলো জানলেও তুই কি লাইক করিস সেসব সম্পর্কে আমাদের আইডিয়া খুব সীমিত। হঠাৎ আমি কি লাইক করি সেসব জানতে আগ্রহী হয়ে পড়লি কেন? কারণ আমরা তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ভাবছি তোর পছন্দ অনুযায়ী মেয়ে অর্ডার দিয়ে বানিয়ে আনবো। রিদমের কথাগুলো ফালতু ঠেকলো উদ্যানের কাছে। তুই আমার চিন্তা না করে নিজের চিন্তা কর। কথাটা বলে উদ্যান চলে গেল ওয়ার্কআউট রুমে। কোনায় থাকা স্টিলের র্যাক হতে একজোড়া ডাম্বেল তুলে নিয়ে ভারোত্তোলন করতে লাগলো। তার পিছু পিছু রিদমও এসেছে। সে এসেই উদ্যানের সামনে দাঁড়িয়ে শার্টের বাটন খুলতে খুলতে বলল, আমি ওসব নিয়ে কি চিন্তা করব বল? যেই মেয়েকে দেখি তাকেই তো ভালো লেগে যায়। ভ্রুক্ষেপ করল না উদ্যান। নিজের কাজে মন দিল। পাত্তা না পেয়ে শার্টটা কাউচের উপর রেখে স্টিলের র্যাকের দিকে এগিয়ে গেল রিদম। একজোড়া ছোট আকৃতির ডাম্বেল তুলে নিয়ে উদ্যানের পাশাপাশি বসে পড়ল। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর রিদম বলল, রাফায়েল সিলভাকে একেবারে মেরে ফেললি কেন? আমাদের জানা মতে তো তোর সাথে তার কোনো শত্রুতা ছিল না। স্বভাবতই উত্তর দিল না উদ্যান। তবে রিদমও আজ কোমর বেঁধেই নেমেছে। হাতের ডাম্বেলগুলো সাইডে রেখে এক হাত হাঁটুতে ঠেকিয়ে উদ্যানের দিকে তাকালো রিদম। অভিমানী সুরে বলল, তুই আমাকে একটু মূল্যায়ন করিস না দেহ। কথা ছিল শুধু নিজের ক্ষেত্রেই তোকে আমরা মাস্টার হিসাবে ফলো করব, বাদবাকি সময়। কথা শেষ করতে পারল না রিদম। তার আগেই উদ্যান কাট কাট গলায় বলল, বাদ বাকি সময় কি রিদম? তুই বলতে পারবি আমি অহেতুক তোদের ব্যবহার করেছি কখনো? ঠোঁট ফুলিয়ে নিল রিদম। হতাশ গলায় বলল, ব্যবহার করিসনি, অথচ অথচ আমরা বন্ধু হিসাবে ব্যবহার হতে চেয়েছি দেহু। পাপাও কিন্তু এটাই চাইতেন। বাকিদের কথা বাদ দিলাম, আমার সাথে তোর সম্পর্কটা কি আলাদা নয়? পাপা কি তোকে নিজের ছেলের মতো স্নেহ করতেন না? সে প্রশ্ন করলেও কি তুই এড়িয়ে যেতে পারতি? উদ্যানের হাত থেমে গেল। শান্ত চোখে তাকালো রিদমের দিকে। বিরক্তি মিশিয়ে বলল, স্যার কখনোই আমাকে এমন ফালতু প্রশ্ন জিজ্ঞেস করতেন না রিদম। সে কখনোই আমার পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করেননি। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রিদমের। ভালোই তো মনে রেখেছিস পাপার কথা। তাহলে এটা ভুলে গেলি কিভাবে? মৃত্যুর আগে পাপা বারবার বলে গেছেন তোকে বিয়ে করে নিতে। উঠে দাঁড়ালো উদ্যান। তোয়ালে দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, তুই আবার বিয়ে শাদীর ব্যাপারে কবে থেকে সিরিয়াস হলি? প্রশ্ন এড়িয়ে যাস না দেহ। তাছাড়া তোদের মতো একরোখা পুরুষদের বিয়ে করে নেওয়া উচিত বলেই আমি মনে করি। সোহমকেও দেখ না, বিয়ে করার জন্য লাফাচ্ছে, কিন্তু করতে পারছে না। তেমন কাউকে পাচ্ছেই না বলে। একজনকে পেয়েছিল, তাকেও তোর জন্য বিয়ে করতে পারলো না। থমকে গেল উদ্যান। মনে পড়ে গেল ফুলের কথা। রিদম উঠে এসে উদ্যানের সামনে দাঁড়ালো। কাঁধে হাত রেখে বলল, অ্যাটলিস্ট পাপার কথা রাখার জন্য হলেও বিয়েটা করে নিস দেহ। তোকে মুখ ফুটে বলতে হবে না, শুধু নিজেদের পছন্দগুলো জানিয়ে দিস, আমরা সেই অনুযায়ী মেয়ে খুঁজে আনবো। বাট আই ডোন্ট লাইক ওয়ামেন। উদ্যানের কথা শুনে রিদমের কপালে গাঢ় ভাঁজ পড়ল। হোয়াট ডু ইউ মিন? নারীদের পছন্দ না করলে তুই পুরুষ হলি কেমনে? ওয়েট আ সেকেন্ড, তুই তুই পুরুষদের প্রতি আকর্ষণ ফিল করিস নাকি? রিদমের চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। শুকনো ঢোক গেলে সে দ্রুত হাতে নিজের শার্ট পরতে লাগলো। এক নজর রিদমের দিকে তাকালো উদ্যান, তারপর উদাসীন গলায় বলল, পৃথিবীতে এমন কিছু নেই যা আমাকে এতে ইজিপ্টকে আকৃষ্ট করতে পারবে। কারণ আকর্ষণ ফিল করাটা এক ধরনের দুর্বলতা। তেহজিব সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে। হাল ছেড়ে দিল রিদম।
কম চেষ্টা তো করেনি উদ্যানকে আকৃষ্ট করার। কত কত মেয়ে পাঠিয়েছিল উদ্যানের কক্ষে, কিছুতেই কিছু হয়নি। শেষমেশ অনেক ভাবনা চিন্তা করে ছেলেও পাঠিয়েছিল, তবুও ফলাফল শূন্য। লাস্টবার তো রেগে মেগে উদ্যান এক ছেলেকে মেরেই ফেলেছিল। তারপর থেকে আর সাহস পায়নি উদ্যানের রুমে ছেলে মেয়ে পাঠাতে। তোর হাবভাব দেখে মনে হচ্ছে সোলার বংশের নাম ও নিশান এখানেই মিটে যাবে। বিড়বিড় করে কথাগুলো বলে বেরিয়ে যেতে লাগলো রিদম। সে বেরিয়ে যেতেই উদ্যান থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে আছে অন্য চিন্তায়। ফুলের কথা মনে হতেই তার ভেতরে যে তাণ্ডব শুরু হচ্ছে সেটা দমন করা অতীব জরুরি হয়ে পড়েছে, নইলে এই তাণ্ডব উদ্যানকে চিহ্নিত করেও ফেলতে পারে। রুমে ফিরে এলো উদ্যান। গতকালকেই নতুন ফোন কিনেছে সে। ফোনটা খাটের উপরেই পড়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফোনটা হাতে তুলে নিল উদ্যান। কল লাগালো লুহানের নম্বরে। দুবার রিং হতে লুহান কল রিসিভ করলো। একটা বড় নিঃশ্বাস নিয়ে উদ্যান বলল, শোন লুহান, বাংলাদেশের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্ট তুলে নিয়ে আয়, অ্যাজ সুর অ্যাজ পসিবল। কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে ফুল। এমন সময় বিকাল 4টা। আবেশ ফিরছে কিছুক্ষণ আগেই। এখানে এসেই আবেশ চাকরির খোঁজে নেমে পড়েছে, তবে এখনো আশানুরূপ ফল পায়নি। দরজার সামনে দাঁড়িয়ে মৃদু কড়া নাড়ল আবেশ। ফুলও ওড়না ঠিক করে বলল, ভেতরে এসো। ধীর পায়ে খাটের উপর এসে বসলো আবেশ। হাটঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল। ফুল এক মনে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আয়নাটা গতকালই কিনে এনেছে আবেশ। অবশ্য আয়নার কথা ফুলই তাকে বলেছিল। বাকি সব জিনিসপত্র যেমন খাটো, হাঁড়ি পাতিল এগুলো আগে থেকেই রুমে ছিল। জিনিসপত্র সহ রুমটা রেন্ট নিয়েছে আবেশ। কেউ কি কিছু জিজ্ঞেস করেছিল ফুল? আবেশের প্রশ্নে ফুল শ্বাস ফেলে বলল, সামনের ফ্লোর থেকে আন্টি টাইপের এক ভদ্রমহিলা এসেছিলেন আজকে। ফুলের কথা শুনে আগ্রহী হয়ে পড়ল আবেশ। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিছু বলেছে? হ্যাঁ বোধক মাথা নাড়ল ফুল। মাথা নিচু করে বলল, বলেছে আমার স্বামী কোথায় গেছে। আবেশের দৃষ্টি নরম হয়ে এলো। ভারী গলায় বলল, তুই কি বলেছিস? অপ্রস্তুত হয়ে পড়ল ফুল। অস্বস্তিতে আড়ষ্ট হয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। ফুলের আচরণ হতাশ হলো আবেশ। উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল ফুলের দিকে। নিচের দিকে আবেশকে অগ্রসর হতে দেখে ফুলের পা স্বতঃস্ফূর্তভাবে পিছিয়ে যেতে লাগলো। পেছনে দেয়াল থাকায় আটকা পড়ল ফুল। আবেশ এসে ফুলের মাথায় আতুরে হাত রেখে মলিন হেসে বলল, ডেভিলটাকে ডিভোর্স দিতে যাচ্ছিস ফুল, ভুলে যাস না সেটা। তারপর আশা করে আমাকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতে তোকে দ্বিধায় পড়তে হবে না। নিজেকে আরও কিছুটা গুটিয়ে নিল ফুল। সরল গলায় শুধালো, আমাকে তুমি বিয়ে করবে আবেশ ভাই? ফুলের প্রশ্নে আবেশ হাঁটুতে হাত রেখে ফুলের মুখোমুখি হলো। করবো তো। কেন, তুই আমাকে বিয়ে করবি না? ফুলের সমগ্র শরীর শিরশিরেই উঠল। চোখের কোণে পানি জমল। ঠোঁট চেপে কান্না আটকে ক্ষীণ গলায় বলল, আমাকে কেন বিয়ে করবে আবেশ ভাই? কেন এমন কাউকে বিয়ে করবে যে কিনা 1.5 মাস স্বামী নামক এক দানবের সাথে সংসার করে এসেছে? ফুলের কথায় ধাক্কা খেল আবেশ। কণ্ঠরোধ হয়ে বুকের ভেতরটা সংকুচিত হয়ে গেল। নিজেকে সামলাতে ফুলকে বন্দি করে দেয়াল হাতে রাখলো আবেশ। চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে বলল, আমার কোনো সমস্যা নেই। রাক্ষসটা তোর সাথে কিছু করে থাকলে জোরপূর্বক করেছে, আর জোরপূর্বক কিছু করাকে শুদ্ধ ভাষায় ধর্ষণ করা বলে। আমি সেগুলোকে ধর্ষণ হিসেবে মেনে নেব। চোখ খুলল আবেশ। রিনরিনে গলায় বলল, আমার ফুল ধর্ষণের শিকার হয়েছে। ভাবতেও আমার রুহটা কেঁপে উঠছে ফুল। আমার না খুব কষ্ট হচ্ছে। ফুলের ঠোঁটজোড়া নড়ে উঠল। আবেশের ব্যাকুল কণ্ঠ শুনে ইতিমধ্যেই ফুলের চোখ থেকে অশ্রুজল গড়িয়ে পড়ছে। সেই জল গাল বেয়ে নিচে পড়ার আগেই আবেশ এক হাতে ফুলের চোখ মুছে দেয়। আবেশের ছোঁয়া পেয়ে ফুল ডুকরে কেঁদে ওঠে। ভারাক্রান্ত গলায় শোধায়, এত কষ্ট কেন সহ্য করবে আবেশ ভাই? আবেশের মুখাবয়বের রং পরিবর্তন হয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আবেশ এবার দুপা পিছিয়ে গেল। উল্টো দিকে ঘুরে নিজের চোখের পানি আড়াল করে বলল, আমি ছাড়া আর কে করবে ফুল? আর যদি ডেভিলটা জায়গা অন্য কেউ তোর সাথে খারাপ কিছু করতো, আমি কি তোকে ত্যাগ করতে পারতাম? পারতাম না। তাহলে এখন কেন করব?
তোর উপর আমার দাবি আছে ফুল, আজীবন থাকবে। তুই শুধু আমার। ডেভিলটা নেহাতই তোর শরীরে কলঙ্কের দাগ লাগাতে সক্ষম হয়েছে, মনটা তো নিষ্কলঙ্ক আছে। আবেশ ঘাড় বাঁকিয়ে ফুলের দিকে তাকিয়ে পুনরাবৃত্তি করলো। আছে তো ফুল? এহেন প্রশ্নে দিশেহারা হয়ে পড়ল ফুল। সকল জড়তা কাটিয়ে উপর নিচ মাথা দোলালো। তার মন নিষ্কলঙ্ক আছে, এটাই ফুল মনে প্রাণে বিশ্বাস করে। তার মনে স্বামী নামক দানবের জন্য অনুভূতির কোনো স্থান নেই। ফুলের উত্তরে খুশি হলো আবেশ। চোখ মুখ ভালোভাবে মুছে ফুলের সামনে এসে দাঁড়ালো। আমি আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে তোর সব কলঙ্ক ঢেকে রাখবো ফুল। শুধু তোর মনের সবচেয়ে মূল্যবান জায়গাটুকু আমার নামে লিখে দিস, আর কিচ্ছু চাইবো না। কান্নার মাঝেও হেসে উঠল ফুল। হাসির আড়ালে লুকিয়ে ফেলল নিজের কষ্টটুকু। মনের সাথে চলা যুদ্ধের রেশ আবেশকে বুঝতে দিতে নারাজ সে। যে ছেলেটা তার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে বনবাসী হয়েছে, তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ফুলের নেই। আর ফিরিয়ে দেবেই বা কার জন্য? এক দানবের জন্য? ব্যাপারটা হাস্যকর, অযৌক্তিক হয়ে যাবে না? ভাঙচুরের বিকট আওয়াজে সোলার এস্টেটের সবাই একত্রিত হয়েছে উদ্যানের কক্ষের সামনে। গতকালকেই উদ্যান সহ বাকি সবাই সোলার এস্টেটে ফিরে এসেছে। এসেই উদ্যান অজানা কারণে একজনকে খুন করলো, তারপর এখন এভাবে ভাঙচুর করছে। বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছে সবাই। লুহান নিজের ফোন বের করে নিজের ডান হাত লুইসকে কল দিল। লুইস গতকালকেই রাফায়েল সিলভারকে নিয়ে বিড়িতে এসেছিল। অপর পাশ থেকে কল রিসিভ হতেই লুহান ব্যস্ত গলায় বলল, কিরে আর কতক্ষণ লাগবে? যত দ্রুত সম্ভব ডাক্তারকে নিয়ে আয়। ম্যারেজ রেজিস্টারের সামনে থমথমে মুখ নিয়ে বসে আছে আবেশ। পায়ের চেয়ারে বসে আছে ফুল। মিস্টার আবেশ, আপনি দাবি করছেন তেহজিব উদ্যান খানজাদার সাথে প্রিমরোজ আমহিত ফুল? থামলেন রেজিস্ট্রার সাহেব। ফুলের দিকে ইঙ্গিত করে বললেন, মানে ওনার বিবাহ সম্পন্ন হয়েছে, কিন্তু আপনার দাখিলকৃত নথিপত্রে নিকাহনামা নেই। সেই সাথে ওনার আইডি কার্ডেও স্বামীর নামের জায়গায় তেহজিব উদ্যান খানজাদার নাম উল্লেখ নেই। বুক ভরে নিঃশ্বাস নিল আবেশ। তৎক্ষণাৎ বলে হারিয়ে, নিকাহনামা হারিয়ে গেছে, তবুও সাক্ষীদের উপস্থিতিতে তো ডিভোর্স সম্পন্ন করার আইন আছে, তাই না? আমি নিজেই ওদের বিয়ের সাক্ষী ছিলাম। প্লিজ আপনি ডিভোর্স রেজিস্ট্রি করুন। হাতে থাকা পেপারগুলোতে চোখ বুলিয়ে নিলেন রেজিস্ট্রার সাহেব। তারপর চোখের চশমাটা খুলে টেবিলের উপর রেখে বললেন, না, ব্যাপারটা এত সহজ নয়। নিকাহনামা ছাড়া বৈধভাবে ডিভোর্স রেজিস্ট্রেশন করা বলতে গেলে অসম্ভব। আপনারা এক কাজ করুন, যেই কাজী সাহেব বিয়ে পড়িয়েছিলেন তার অফিসে যোগাযোগ করুন। তার কাছে অফিস কপি থাকলে সে আপনাকে সত্যায়িত নকল কপি দিতে পারবে। কথাটা শুনে ধাক্কা খেলো ফুল। সে কোথায় পাবে কাজীকে? সে তো চেনেও না তাকে। আবেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, আসলে কাজী সাহেব মারা গেছেন। স্তম্ভিত চোখে আবেশের দিকে তাকালো ফুল। এটা কি বলল আবেশ? একজন অচেনা অপরিচিত মানুষকে মৃত বলে দিল। ম্যারেজ রেজিস্টার প্রকৃতি করে বললেন, তাহলে আপনাদের এলাকার ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের নিকাহ রেজিস্ট্রেশন অফিসে যোগাযোগ করুন। আবেশ ভারী বিরক্ত হয়ে পড়ল। মাথা টনটন করছে ব্যথায়। যে কোনো উপায়ে ফুলের সাথে উদ্যানের ডিভোর্স করাতেই হবে। একবার ওদের ডিভোর্স হয়ে গেলে আবেশ ফুলকে বিয়ে করে নেবে। তারপর আর উদ্যান চাইলেও কিছু করে উঠতে পারবে না। নিজেকে সামলে নিয়ে আবেশ বিক্ষুব্ধ মেজাজে বলল, আমরা গিয়েছিলাম সেখানে, কিন্তু তারা তথ্য দিতে ব্যর্থ হয়েছে। আবেশ মিথ্যার উপর মিথ্যা বলে যাচ্ছে। ফুল তো হা হয়ে তার দিকে তাকিয়ে আছে। অবশ্য ফুলের এই নিরীক্ষণ দৃষ্টি উপেক্ষা করছে আবেশ। ম্যারেজ রেজিস্টার খানিকক্ষণ নিশ্চুপ থেকে বললেন, আপনারা উপজেলা নির্বাহী অফিস বা স্থানীয় কাজী অফিসে আবেদন করে দেখতে পারেন। তারা পূর্ববর্তী রেজিস্টারের তথ্য এবং কপি খুঁজে বের করতে সাহায্য করবে। রাগে ফুঁসে উঠল আবেশ। এই রেজিস্টার কেন বুঝতে পারছে না এখন এসব কোনো কিছু করাই সম্ভব নয়। তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। আবেশ চাইলেও বন্ধুদের সহায়তায় নিকাহনামা তুলতে পারবে না, কারণ আবেশ
চাইলেও বন্ধুদের সহায়তায় নিকাহনামা তুলতে পারবে না, কারণ আবেশ এই ব্যাপারে নিশ্চিত যে এই দুদিনে উদ্যান তার সব বন্ধু বান্ধবের নারী নক্ষত্রের সন্ধান পেয়ে গেছে। আবেশকে রেগে যেতে দেখে ফুল শান্ত গলায় বলল, চলো আবেশ ভাই, আমরা বরং এ বিষয়ে পুরোপুরি জেনে শুনে তারপর আসবো। ফুলের নরম কণ্ঠ শুনে চোখ বন্ধ করে নেয় আবেশ। টেবিলের ওপর খানিকটা ঝুঁকে নিম্ন গলায় বলে, নিকাহনামা ছাড়া কি কোনোভাবেই ডিভোর্স দেওয়া যাবে না? ম্যারেজ রেজিস্ট্রার ভীষণ ধৈর্য সহকারে বললেন, যাবে, সেই ক্ষেত্রে বিবাহ সংঘটিত হওয়ার পর্যাপ্ত প্রমাণ লাগবে। সেসব আছে আপনাদের কাছে? দমে গেল আবেশ। ফুলের এবার অস্বস্তি হচ্ছে। অবচেতন মনে ওড়নার কোনা খামচে ধরল ফুল। তাদের অভিব্যক্তি দেখে কিঞ্চিত হাসলেন রেজিস্ট্রার সাহেব। বিবাহ সম্পন্ন হওয়ার কোনো প্রমাণই নেই আপনাদের কাছে? প্রমাণ ছাড়া আইনের চোখে ওনাদের বিয়ের কোনো অস্তিত্ব নেই, আর অস্তিত্বহীন বিয়ের বিবাহ বিচ্ছেদ করানো অসম্ভব। বসা থেকে উঠে দাঁড়ালো আবেশ। আমি প্রমাণ জোগাড় করব, দরকার হলে নিকাহনামাও আনবো। তারপর তো আর ডিভোর্স দিতে কোনো সমস্যা হবে না। আবেশের গলায় কিছুটা কর্কশতা ধরা পড়ল। তবুও ম্যারেজ রেজিস্ট্রার শান্তভাবেই বললেন, যদি নিকাহনামায় স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে থাকে, তাহলে শুধু নিকাহনামা হলেই চলবে। এত এত কন্ডিশন শুনে ফুলের মাথা ঘুরে গেল। সে সাথে গলাও শুকিয়ে এলো। কিভাবে নিস্তার পাবে সে স্বামী নামক দানবের হাত থেকে? আদৌ মুক্তি মিলবে তো? আর যদি নিকাহনামায় স্ত্রীর হাতে তালাক দেওয়ার অধিকার না থাকে তাহলে? উত্তেজিত কণ্ঠে আবেশ প্রশ্ন করল। তাহলে স্ত্রীর তরফ থেকে, মানে উনি নিজের পক্ষ থেকে স্বামীর নিকট লিখিতভাবে খোলার প্রস্তাব দিতে পারবেন। স্বামী যদি রাজি থাকে তাহলে নিকাহনামা না থাকলেও সাক্ষী প্রমাণে ডিভোর্স কার্য পরিচালনা করা সম্ভব। যদি স্বামী রাজি না থাকে, স্ত্রী কোর্টে গিয়ে বিচারিকভাবে শক্তপোক্ত কারণ দেখিয়ে খোলা মামলা করে ডিভোর্স দেওয়ার অনুমতি পেয়ে যাবে। রেজিস্ট্রারের কথা শুনে ভরকে গেল ফুল। মামলা কিভাবে করবে? তাহলে তো উদ্যান জেনেই যাবে তারা কোথায় আছে। ফুল এবার নিজেও উঠে দাঁড়ালো। পেছন থেকে ফিসফিস করে বলল, দয়া করে এখন থেকে চলো আবেশ ভাই। ফুলের কথায় কর্ণপাত করল না আবেশ। এই সম্পর্কে পুরোপুরি না জেনে কিছুতেই যাবে না সে। শক্তপোক্ত কারণ বলতে কি কারণ হতে পারে? প্রতি উত্তরে ম্যারেজ রেজিস্ট্রার কিছু বলার আগেই এক লোক এসে বলে, স্যার, বাইরে আরও কয়েকজন অপেক্ষা করছে। চোখের ইশারায় লোকটাকে চলে যেতে বললেন ম্যারেজ রেজিস্ট্রার। তারপর আবেশের উদ্দেশ্যে বললেন, এই ধরুন, স্বামী 4 বছরের বেশি সময় ধরে নিখোঁজ, শারীরিকভাবে অক্ষম, বা 2 বছর ধরে ভরণ পোষণ দিচ্ছে না, বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেছে, কিংবা শারীরিক মানসিকভাবে নির্যাতন করছে। এটুকু শুনে ফুলের বুকের ভিতর ধক করে ওঠে। চোখ চেপে ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সবগুলো বিষয় ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিল আবেশ। ম্যারেজ রেজিস্ট্রার এবার আগ্রহ দেখিয়ে বললেন, আপনারা চাইলে আমার সাথে নিজেদের বিষয়টা শেয়ার করতে পারেন। বিস্তারিতভাবে সব কিছু শুনে আমি কোনো না কোনো পরামর্শ দিতে পারবো। আবেশ একবার বলতে চেয়েও বলল না। আগে নিকাহনামা জোগাড় করুক, তারপর সামনে এগোবে। চারপাশে রাতের নিস্তব্ধতা। দু একটা ল্যাম্পপোস্ট জ্বলছে। পিচঢালা রাস্তায় পাশাপাশি হেঁটে চলছে আবেশ আর ফুল। কিছুক্ষণ আগ অব্দি আবেশকে অস্থির দেখালেও এখন বেশ স্বাভাবিক দেখাচ্ছে। ঠিক স্বাভাবিক নয়, কেমন যেন থম মেরে আছে। আবেশ সামনে সামনে হাঁটছে, ফুল সামান্য পিছিয়ে পড়েছে। হঠাৎ করেই ফুলের চোখে যায় ফুটপাতের উপরে থাকা অস্থায়ী দোকানের দিকে। এক বৃদ্ধ লোক চুড়ি বিক্রি করছে। সবকে থাকা ভ্যানের উপর রং বেরঙের চুড়ির সমারোহে ফুলের দৃষ্টি আটকে গেল। ফুলের শূন্যতা উপলব্ধি করতে পেরে পিছু ফিরে তাকায় আবেশ। দেখতে পায় ফুল এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফুটপাতের দিকে। ফুলের দৃষ্টি অনুসরণ করে ব্যাপারটা বুঝতে পারে আবেশ। ফুলের সামনে হাত নাড়াতেই ফুল অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা করে বলল, রাত হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। বলেই হাঁটা ধরল ফুল। কয়েক কদম যেতেই ওড়নায় টান পড়ল। হকচকে থেমে যায় ফুল। চমকিত নয়নে তাকায় পেছনে থাকা আবেশের পানে। ওড়নার কোণ টেনে ধরে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আবেশ। ফুলে জিজ্ঞাসা দৃষ্টি অনুমান করে সরল হেসে বলে, ওড়না ধরে টানাটানি করার জন্য বখাটে উপাধি দিস না প্লিজ।
হাত ধরতে চাইনি বলেই ওড়না ধরলাম। আবেশের হাত থেকে খুব আলগোছে ওড়না ছাড়িয়ে নিল ফুল। জড়ানো গলায় বলল, ডাকতে পারতে। ফুলের কথায় মলিন হাসলো আবেশ। ফুলের দিকে হালকা ঝুঁকে ক্ষীণ গলায় বলল, পারতাম, তবে কি করব বল, প্রায়শই তোকে না ডেকেও অনেক কিছু বলতে ইচ্ছে হয়। আচ্ছা, তুই কি আমার না বলা কথাগুলো বুঝে নিতে পারিস না? অস্বস্তিতে আড়ষ্ট হয়ে যায় ফুল। সেও তো চায় আবেশকে নিজের অস্বস্তির ব্যাপারে জানাতে। আবেশ কি নিজে থেকেই বুঝে নিতে পারে না? ফুলকে নুয়ে যেতে দেখে সোজা হয়ে দাঁড়ায় আবেশ। কিছুক্ষণ চুপ থেকে ফুলের জামার হাতা টেনে ধরল আবেশ। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় ফুলের। সেদিকে ভ্রুক্ষেপ না করে আবেশ ফুলকে টেনে নিয়ে যেতে লাগলো চুড়িওয়ালার দিকে। আবেশের মনোভাব বুঝতে পারল ফুল। আরে আবেশ ভাই, আমি তো এমনি তাকিয়েছিলাম, এগুলোর প্রয়োজন নেই। এক মুঠো কাচের চুড়ি হাতে নিল আবেশ। সেগুলোর দিকে তাকিয়ে বলল, মাঝে মাঝে আমি তোকে গুলিয়ে ফেলি, মনে হয় আরে এ তো আমার বনফুল নয়। কোথায় গেল আমার সেই চঞ্চলা অবাধ্য বনফুল? যেই বনফুল কোনো বাধা নিষেধের তোয়াক্কাই করে না, সেই বনফুল কি হারিয়ে গেল তবে, নাকি সেই বনফুলেই দামি ফুলে পরিণত হয়েছে? আবেশের ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর চোখে তাকালো ফুলের দিকে। ফুলের হরিণের মতো চোখজোড়া দেখে ভ্রু কুঁচকে ফেলল আবেশ। যাক, নিশ্চিত হলাম তুই আমার বনফুল, কারণ এভাবে তাকানোর ক্ষমতা কেবল আমার বনফুলেরই আছে। পুরোপুরিভাবে এখনও দামি ফুলে পরিণত হসনি। চোখ সরিয়ে নিল ফুল। আবেশের কথাগুলো মাথার উপর দিয়ে গেছে। একদিকে আছে আবেশ, যে ঘুরিয়ে পেঁচিয়ে বললেও মনের কথা বলে দেয়। আরেকদিকে আছে উদ্যান, যে কিনা এখন অবধি ভালো করে কথাও বলেনি, মনের কথা তো দূর। শালা দানব, বের হ আমার মাথা থেকে। ফুল অস্ফুট স্বরে বিড়বিড় করল। কিছু বললি আমাকে? আবেশের প্রশ্নে হুঁশ ফেরে ফুলের। মাথা নেড়ে বোকা হেসে বলে, আরে না না, তুমি কিছু বলিনি, তাড়াতাড়ি চলো তো। ফুলের দিকে চুড়িগুলো বাড়িয়ে দিল আবেশ। দেখ সাইজ ঠিক আছে কিনা, শুকিয়ে গেছিস তো, অনুমান করতে পারছি না। হতাশার শ্বাস ফেলল ফুল। ক্লান্তি মাখা সুরে বলল, লাগবে না আবেশ ভাই, রাখো এগুলো। আবেশ এবার ফ্যানের সাথে কোনোই ঠেকিয়ে ফুলের দিকে তাকালো। তোর আসামের মতো অত বড় লোক না হলেও তোকে চুরি কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে। চোখ মুখ কুচকে গেল ফুলের, খানিকটা রেগেও গেল বোধহয়। এইসব কথা বলো না তো আবেশ ভাই। কার সাথে নিজে তুলনা করছো তুমি? অমানুষের সাথে নিজে তুলনা করো না। বলতে বলতেই আবেশের হাত থেকে চুড়িগুলো নিয়ে নিল ফুল। তারপর হাতে পড়ে আবেশের দিকে হাত বাড়িয়ে দিল। ঠিক আছে, চলো এবার। হাঁটা ধরল ফুল। পেছন থেকে আবেশ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল নিজের বনো ফুলের দিকে। বাড়িতে ফিরতে ফিরতে রাত 10টার মতো বেজে যায়। খাওয়া দাওয়া করে নিজের রুমে এসেছে ফুল। আবেশও চলে গেছে নিজ কক্ষে। সারাদিন দৌড়াদৌড়ি করে ক্লান্ত সে। এখন গভীর ঘুমের প্রয়োজন। দরজা বন্ধ করে খাটের ওপর বসল ফুল। কাঁধের ক্ষতটা সারেনি এখনো। আসার সময় ডাক্তার দেখিয়ে এসেছে। এমন সময় মনে পড়ল ব্যালকনি থেকে শুকনো কাপড়গুলো আনা হয়নি। হাই তুলতে তুলতে ব্যালকনির দিকে এগিয়ে গেল ফুল। এখানে লাইট নেই, অবশ্য লাইটের প্রয়োজনও নেই। নিচেই দোকানপাট আছে, বলতে গেলে সারাদিনই মানুষের আনাগোনা থাকে। কাপড়গুলো এনে বিছানার উপর রাখল ফুল। দুদিনের কাপড় জামা হয়েছিল, অসুস্থতার জন্য ধুতে পারেনি, আজকেই ধুয়ে দিয়েছে। এখানে আসার পর দিন সকাল হতেই আবেশ ফুলের জন্য 5 সেট জামা কাপড় এনে দিয়েছে। বলতে গেলে নিজের জমানো সব টাকাই আবেশ এদিক সেদিক ভেঙে ফেলেছে। বিষয়টা নিয়ে ফুলের মনক্ষুণ্ণ হলেও কিছু করার নেই। কাপড়গুলো ভাঁজ করার সময় ফুলের নজর আটকে গেল একটা কামিজের ওপর। সেটা দেখে শুকনো ঢোক গেল ফুল। পালিয়ে আসার সময় এটাই পরনে ছিল ফুলের। কাঁপা কাঁপা হাতে জামাটা স্পর্শ করতেই চোখ গেল ছেঁড়া অংশের দিকে। জামাটা ঠিক কিভাবে ছেড়েছে জানা নেই ফুলের। ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নেয় ফুল। আজে বাজে চিন্তা করবে না বলেও নিজের মনকে মানাতে পারে না। দানবটা যদি আমাকে খুঁজেই পেতো তবে কি আস্ত রেখে যেত? আমাকে শান্তিতে থাকতে দিত? দিত না তো। কথাগুলো ভেবে নিজের মনকে সান্ত্বনা দিল ফুল।
চোখের পলকে কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে। একটা ট্রাভেল এজেন্সি চাকরি পেয়েছে আবেশ। সকাল থেকে সন্ধ্যা অবধি সেখানেই থাকে। সারাদিন ফুল একাই থাকে বাসায়। সামনের ফ্লোরে থাকা প্রতিবেশী আন্টি প্রায় আসে ফুলদের ঘরে। আজও তাই। সেই আন্টির নাম সফুরা বেগম। বিকেল হতেই ফুলের সাথে আড্ডা দিতে চলে এসেছেন। ফুলও প্রতিদিনের মতোই চা বানিয়ে আপ্যায়ন করছে। তুমি চা খুব ভালো বানাও ফুল। চায়ের প্রশংসা শুনে মৃদু হাসল ফুল। আনমনে বলে ফেলল, আসলে আমার হাজবেন্ড চা খুব লাইক করে, চা ছাড়া চলেই না, তাই আর। বলতে বলতেই থেমে গেল ফুল। বুঝতে পারল মারাত্মক ভুলভাল কথা বলে ফেলেছে। সফুরা বেগম নিজেও আহমক বনে গেলেন। কিন্তু আবেশ তো চা খায় না। সাদাতকে পড়ানোর সময় আমি লক্ষ্য করেছি, চা দিলে আবেশ ছুঁয়েও দেখে না। অস্বস্তিতে পড়ে গেল ফুল। হাত কচলাতে লাগলো। ভুলে গিয়েছিল ছেলেকে পড়ানোর সুবাদে আবেশ সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছুই জানেন সফুরা বেগম। হ্যাঁ, এখানে আসার কিছুদিন পর থেকেই রাতের বেলা সফুরা বেগমের ছেলে সাদাতকে পড়ায় আবেশ। ফুলের অভিব্যক্তি দেখে সন্দিহান চোখে তাকায় সফুরা বেগম। ফুল থেমে থেমে বলল, আসলে উনি শুধু আমার হাতে চা খায়, আর কারোটা খায় না উনি। ফুলের কথায় হেসে ওঠে সফুরা বেগম। তাই বলে আমি তো ভাবলাম আবার তুমি গুলিয়ে ফেলেছো। তুমি তো মাঝে মধ্যে উল্টাপাল্টা বলে ফেলো।